আমি কখনো বিয়ে করিনি, কারণ আমার জীবনে নিজের জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগই আসেনি। আমার বয়স যখন ২৬, তখন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমার বোন রুমা আর তার স্বামী আরিফ ভাই দুজনে আমাদের ছেড়ে চলে যান। পেছনে রেখে যান মাত্র ৫ বছরের যমজ দুই ছেলে, রাফি আর সাফি। সেদিন থেকে ওরা শুধু আমার ভাগ্নে ছিল না, ওরাই হয়ে উঠছিল আমার পুরো পৃথিবী। পরিবারের সবাই ওদের দায়িত্ব না নেওয়ার একটা একটা করে কারণ খুঁজে পেয়েছিল। কেউ বলেছিল নিজের সংসার সামলাতে হিমশিম খায়, কেউ বলেছিল বয়স হয়ে গেছে, কেউ বলেছিল ধার দেনায় নিজেই ডুবে আছি, বাচ্চা পালবো কিভাবে, আর কেউ সরাসরি বলেছিল দুইটা বাচ্চা দেওয়ার দায়িত্ব অত সহজ কথা না। শেষ পর্যন্ত সবাই সরে গেল, আর আমি সরে যেতে পারিনি। কারণ সেদিন রাতে রাফি আমার হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করেছিল, খালামণি তুমি কি আমাদের ছেড়ে চলে যাবে? আমি উত্তর দিতে পারিনি, শুধু ওকে বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, না মা, আমি কোথাও যাব না। সেই একটা কথাই আমার পরে 13টা বছরের জীবন বদলে দিয়েছিল। আমি ওদের বড় করেছি একা হাতে। সকালে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করা, রাতে পড়তে বসানো, পড়াশোনা দেখিয়ে দেওয়া, টিফিন বানানো, অভিভাবক সভায় যাওয়া, জ্বর হলে সারা রাত মাথায় পানি ঢালা, স্কুলের অনুষ্ঠানে বাবা মায়ের জায়গায় দাঁড়িয়ে হাত তালিয়ে দেওয়া, মাসের শেষে টাকা কম পড়লে নিজের দরকারি জিনিস বাদ দিয়ে ওদের প্রয়োজন আগে মিটিয়েছি। কখনো বাড়তি টিউশন করেছি অফিসে, আবার কখনো কখনো রাত করে বাসায়ও ফিরেছি, শুধু এই ভয়ে যেন ওরা কোনোদিন মনে না করে যে বাবা মা হারিয়ে ওরা একা হয়ে গেছে। ঘুমের মধ্যে অনেক রাতে ওরা মাকে ডাকতো। একবার সাফি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেছিল, খালামণি আম্মু কি আমাদের দেখতে আসে? আমি ওর মাথায় হাত বুলিয়ে বলেছিলাম, হয়তো বা স্বপ্নে আসে বাবা। ও ঘুমিয়ে পড়লে আমি একা একা রান্নাঘরে গিয়ে কাঁদতাম, ওদের সামনে কখনোই না। এভাবেই 13টা বছর কেটে গেল। এই সময়টাই আমি নিজের জীবনটাকে প্রায় ভুলেই গিয়েছিলাম। স্টোরি বাই জান্নাত। কেউ বিয়ের কথা তুলে হেসে উড়িয়ে যেতাম। এক সময় প্রেম ভালোবাসার চিন্তাও তো বন্ধ করে দিলাম, কারণ অন্য কারোর জন্য নিজের জীবনে জায়গা করার আগে আমাকে দুটো ছোট মানুষের ভবিষ্যৎ গড়তে হতো। আফসোস করিনি কখনো, অন্তত সেদিনের আগ পর্যন্ত না। রাফি আর সাফির 18তম জন্মদিন এলো অবশেষে। বড় কোনো আয়োজন করিনি, সামর্থ্য ছিল না তেমন। ঘরোয়া রান্না, একটা সাধারণ কেক, আর হাতে গোনা কয়েকজন কাছের মানুষ, যারা এই 13টা বছর ধরে দেখছেন কিভাবে দুটো ভীত ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হয়ে উঠল। সেদিন ওদের দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে বুকটা গর্বে ভরে উঠেছিল আমার। মনে হচ্ছিল শেষ পর্যন্ত আমি কথা রেখেছি। সেদিন আর কোনো বাচ্চা ছিল না আমার সামনে, দাঁড়িয়ে ছিল দুজন 18 বছরের যুবক। আমি মনে মনে ভাবছিলাম, আজ হয়তো ওরা প্রথমবার বুঝবে ওদের জন্য আমি কি কি ছেড়ে দিয়েছি। রাত বাড়তে লাগলো, অতিথিরা একে একে বিদায় নিলেন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি রান্নাঘরের শেষ কয়েকটা প্লেট গুছিয়ে রাখছিলাম, ঠিক তখন রাফি এসে বলল, খালামণি একটু বসবে? সাফিও এসে পাশে দাঁড়ালো। আমি হাসলাম, মনে হলো এতদিনের অপেক্ষার পর হয়তো ওরা একটা কথাই বলবে। ধন্যবাদ খালামণি। রান্নাঘরে টেবিলে গিয়ে বসলাম। ওরা দুজন আমার উল্টো দিকে বসলো। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। আমি হেসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এমন চুপচাপ কেন তোরা? রাফি আর সাফি একবার একে অপরের দিকে তাকালো। তারপর রাফি যে কথাটা বলল সেটা শুনে আমার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। আমি রান্নাঘরের টেবিলে যেন জমে গেলাম পাথরের মতো, কারণ 18 বছর বয়সে নিজের হাতে যাতে বড় করেছি, সেই দুজন ছেলে আমাকে এমন একটা কথা বলতে যাচ্ছিল যা আমার পুরো জীবনটাকে অন্যভাবে দেখতে বাধ্য করবে। ভয়েস অ্যান্ড ভিডিও, স্টোরি বাই জান্নাত। রাফি একটা ফাইল এগিয়ে দিল আমার দিকে, হাত কাঁপছিল ওর। খালামণি রাগ করো না, আগে পুরোটা শুনো, তারপর যা বলার বলো। আমি ফাইলটা খুললাম। ভেতরে একটা বাড়ির দলিলের ফটোকপি আর একটা ব্যাংক স্টেটমেন্ট। এটা কি? আমার গলা কাঁপছিল। সাফি এবার বলো, খালামণি তুমি তো জানো না, আব্বু আম্মু মারা যাওয়ার পর যে জমিটা নানা বাড়ির পাশে পড়েছিল সেটা আমাদের নামে রেজিস্ট্রি করা ছিল। তুমি কখনো সেটা নিয়ে কিছু বলোনি, দাবিও করোনি, যদিও তুমি আমাদের সব খরচ চালিয়েছো এতগুলো বছর। আমার মনে পড়লো জমিটার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম আমি, কারণ ও নিয়ে আমার মাথা ঘামানোর সময়ই ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল, ছেলে দুটোকে বড় করা, মানুষের মতো মানুষ করা। গত 6 মাস ধরে আমরা লুকিয়ে লুকিয়ে সেই জমিটা বিক্রির ব্যবস্থা করেছি। রাফি বলল, চোখে জল। উকিলের সাথে কথা বলেছি, কাগজপত্র ঠিক করেছি, জমিটা বিক্রি হয়ে গেছে গত সপ্তাহেই। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। তোরা আমাকে না জানিয়ে বাবা মায়ের জমিটা বিক্রি করে দিয়েছিস? এটা তো তোদের সম্পত্তি, আমার কোনো অধিকার নেই এতে, এজন্যই তো লুকিয়েছি। সাফি বলল হাসি মুখে, চোখের জল মুছতে মুছতে, কারণ তুমি রাজি হতে না। তুমি সবসময় বলতে ওটা আমাদের বাবা মায়ের শেষ চিহ্ন, ওটা তোরাই রাখ। কিন্তু খালামণি তুমি তো ভুলে গেছো, তুমিও আমাদের বাবা মা। 13 বছর ধরে তুমিই তো মা বাবা দুটোই ছিল আমাদের জন্য। রাফি ব্যাংক স্টেটমেন্টের দিকে ইঙ্গিত করলো। এই টাকাটা দিয়ে তোমার নামে আমরা একটা ছোট ফ্ল্যাট কিনেছি খালামণি। ভাড়া বাসায় তুমি আর থাকবে না, আর বাকি টাকা দিয়ে তোমার একটা ছোট্ট বুটিকের দোকান হবে। তুমি সবসময় বলতে না একদিন নিজের একটা ব্যবসা করতে চাও। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু কাঁদতে লাগলাম। রান্নাঘরের টেবিলে মাথা রেখে 13 বছরের সব কষ্ট, সব একা লড়াই যেন এক মুহূর্তে ভেসে গেল চোখের জলে। আমি কাপা গলায় বললাম, তোরা এটা করতে পারিস না, এই জমি তোদের বাবা মায়ের শেষ
স্মৃতি ছিল। স্মৃতি তো তুমিও ছিলে খালামণি, সাফি বলল আমার হাত শক্ত করে ধরে। জমি একটা কাগজ মাত্র, আর আব্বু আম্মু আমাদের যা দিয়ে যেতে পারেনি তুমি সেটা দিয়েছ, নিজের পুরো জীবন দিয়ে। এখন আমাদের পালা তোমাকে কিছু ফিরিয়ে দেওয়ার। সেই রাতে আমি ঘুমাতে পারিনি, তবে এবার আর দুঃখে না। রান্নাঘরের জানালা দিয়ে ভোরের আলো দেখতে দেখতে ভাবছিলাম জীবনটা কত অদ্ভুতভাবে হিসাব মেলায়। যা দিয়েছিলাম বিনা শর্তে সেটা একদিন ফিরে আসে, হয়তো অন্যভাবে, অন্য সময়ে। মাস তিনেক পরে আমি নতুন ফ্ল্যাটে উঠেছি, ছোট্ট কিন্তু নিজের। আর গত সপ্তাহে বুটিকের দোকানে সাইনবোর্ড লাগানো হয়েছে, নাম দিয়েছি রুমার্স কর্নার, আমার বোনের নামে। রাফি এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, সাফি পড়াশোনা চালিয়ে যাচ্ছে, সাথে পার্ট টাইম জব করে। প্রতি শুক্রবার ওরা দুজন আসে আমার নতুন ফ্ল্যাটে, একসাথে রান্না করি, গল্প করি। মাঝে মাঝে ফরিদ ভাইও আসেন, এখন চা খেতে খেতে পুরনো কথাও হয়। আমি এখনো মাঝে মাঝে ভাবি যদি সেদিন রাতে রাফির হাত ছেড়ে দিতাম, যদি বলতাম আমারও একটা জীবন আছে, আমি পারবো না, তাহলে আজকের এই দিনটা কখনোই আসতো না। ওদের জন্য আমি নিজেকে ভুলে গিয়েছিলাম, কিন্তু ওরা কখনো আমাকে ভুলেনি। পরিবার মানে সবসময় রক্তের সম্পর্ক না, পরিবার মানে সেই মানুষগুলো যারা তোমার ত্যাগটা মনে রাখে আর সুযোগ পেলে সেটা ফিরিয়ে দিতে চায়। ভালোবাসা দিলে কখনো বৃথা যায় না, দেরিতে হলেও অন্যভাবে হলেও সেটা ফিরেই আসে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে সবাই আমার সাথেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।